কাদম্বিনী কাণ্ডের রেশ কাটতে না কাটতেই দুর্গাপুরে এক বেসরকারি মেডিকেল কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। 24 ঘন্টার মধ্যে প্রশাসন পদক্ষেপ নিয়েছে, 3 জন গ্রেফতার, 1 জন আটকও হয়েছে। কিন্তু তারপরেও আমাদের প্রশ্ন, একটি বেসরকারি মেডিকেল কলেজে ঘটে যাওয়া একটি অপরাধের দায় রাজ্য সরকারের কিভাবে হয় বলুন তো? দ্বিতীয়, প্রতিবাদ কি শুধু প্রতিবাদের জন্য হচ্ছে, নাকি প্রতিবাদের পেছনে সত্যি নির্যাতিতাকে বিচার পাইয়ে দেওয়ার পন্থা রয়েছে? কারণ আজ দুর্গাপুরে যেভাবে দুটি রাজনৈতিক দল এবং একটি অরাজনৈতিক দল হিসেবে নিজেদের দাবি করা মঞ্চ নির্যাতিতার বাবাকে নিয়ে টানাহিঁচড়া করলেন, তারপরে এই প্রশ্ন আরও জোরালো হচ্ছে। এবং তৃতীয় প্রশ্ন, ঘটনার 24 ঘন্টার মধ্যে যখন 3 জন গ্রেফতার এবং 1 জন আটক, তখন এই প্রশ্ন ওঠে কিভাবে? সরকারের দিকে দায় ঠেলার কারণ কি শুধুই 26-এর আগে ভোটের অঙ্ক আর ভোটের রাজনীতি? গুড ইভিনিং লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি ইলমাস সৈয়দ, আর আজকে হাল্লা বলে এই 3 প্রশ্নের উত্তর খুঁজবো। কিন্তু তার আগে দুর্গাপুরে যে জঘন্য অপরাধ ঘটেছে তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, ঠিক কি হয়েছিল এবং পুলিশ ঠিক কতটা কাজ করল। লেটস টেক আ হার্ড লুক। কাদম্বিনী কাণ্ডের রেশ কাটতে না কাটতেই দুর্গাপুরে গণধর্ষণের শিকার মেডিকেল পড়ুয়া। তবে ঘটনাটি ঘটেছে ক্যাম্পাসের বাইরে। ইতিমধ্যেই রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে সরব বিরোধীরা। তবে এই ঘটনার পরেই তৎপর প্রশাসন। রাজ্যে নারী সুরক্ষায় প্রশাসন জিরো টলারেন্স নীতি নিয়ে চলে, সাফ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কোনো কেসকেই সাপোর্ট করি না। বাংলায় আমরা জিরো টলারেবল, আমরা এখানে কোনো রকম টলারেট করি না। ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করে তদন্তের গতি এনেছে পুলিশ। তবে প্রশ্ন থাকছে সামাজিক ব্যাধি নিয়েই। অন্যান্য ঘটনা থেকে শিক্ষা নিয়ে পুলিশ তৎপর হলেও সমাজের মানসিকতার পরিবর্তন হচ্ছে কই? সাম্প্রতিকতম অতীতে নারী নির্যাতনের ঘটনা, জিরো টলারেন্স নীতি পশ্চিমবঙ্গ পুলিশের। যত দ্রুত সম্ভব চার্জশিট পেশ করে সাজা দেওয়া হয়েছে দোষীকে। দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের ঘটনায় কোনো রিয়াত করা হবে না বলেই আসানসোল দুর্গাপুর পুলিশের একটি বিবৃতি শেয়ার করে জানিয়েছে রাজ্য পুলিশ। এক স্যান্ডেলে জানানো হয়েছে, দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজ ক্যাম্পাসের বাইরে MBBS পড়ুয়ার ওপর যৌন নির্যাতনের ঘটনায় আমরা মর্মাহত। আমরা কথা দিচ্ছি কোনো দোষী রেয়াত পাবে না, শাস্তি পাবে প্রত্যেকে। নির্যাতিতার কষ্ট যতটা ওড়িশার ততটাই আমাদের। শুধু কথার কথা নয়, পুলিশ যে তৎপরতার সঙ্গে ঘটনার তদন্ত শুরু করেছে তা তাদের কার্যক্রম থেকেই স্পষ্ট। এই পরিস্থিতিতে বিরোধীদের কটাক্ষকে তীব্র সমালোচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওড়িশার সমুদ্র সৈকতে 3 সপ্তাহ আগে 3 জন ধর্ষিতা হন। ওড়িশা সরকার কি পদক্ষেপ নিয়েছে জানতে চান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বাংলায় এই ধরনের ঘটনা সরকার কড়া হাতে মোকাবিলা করছে বলেও জানিয়ে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। The matter nobody is supporting. You tell me, when Odisha, before 3 weeks ago, 3 girls are raped in the sea beach, what action is being taken by the Odisha government? And Bengal, if anything happens on women, we don't allow anything to be considered as a casual case. It's a serious case we consider. আরজিকরের ঘটনার পর এই ধরনের ঘটনার রোধে পুলিশ প্রশাসন যে তৎপর তা বলার অপেক্ষা রাখে না। তবে আর কত ঘটনার পর চেতনা ফিরবে সমাজের? কবে সভ্য হবে মানুষরূপী অসুরেরা? কবে দেশের বুক থেকে সমূলে নির্মূল হবে ধর্ষণ নামক ব্যাধি? প্রশ্নগুলো ভাবাচ্ছে রাজ্যবাসীকে। ক্যালকাটা নিউজ। আমাদের সঙ্গে আজ যারা আছেন আসুন আলাপ করে নিই। আমাদের সঙ্গে রয়েছেন ফাল্গুনী পাত্র, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ দাস, রাজনৈতিক বিশ্লেষক এবং তৃণমূল কংগ্রেসের সমর্থক। আমার সঙ্গে রয়েছেন অনিল জানা, প্রাক্তন পুলিশ কর্তা, এবং অনলাইনে কিংবা ভার্চুয়ালি আমাদের সঙ্গে রয়েছেন তাপস প্রামাণিক, চিকিৎসক। আরজিকর আন্দোলনের সময় তিনি আন্দোলনে ছিলেন, তবে WBJDF এর হয়েও ছিলেন না, অভয়া মঞ্চের হয়েও ছিলেন না, তারা ছিলেন নিজেদের হয়ে। আর আমি ইলমাস রয়েছে আপনাদের সঙ্গে। আমি ফাল্গুনিদিকে দিয়ে শুরু করব। ফাল্গুনিদি, একটি বেসরকারি কলেজে একটি গণধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটছে, নিন্দনীয়। আপনারা রাস্তায় নামবেন ঠিক, আপনারা প্রতিবাদ করবেন ঠিক, কিন্তু সরকার কিভাবে দায়বদ্ধ? দেখুন, আজকে মানুষের সুরক্ষা দেওয়া, জনগণের সুরক্ষা দেওয়ার দায়িত্ব কার? সরকারের। ঠিক। এবং এই যে প্রত্যেক দিন কমপক্ষে যে কেস রেজিস্টার হচ্ছে ধর্ষণের, সেটা কমপক্ষে 5। এবার রেজিস্টার হচ্ছে না এরকম অগণিত, যেগুলো গেলে রেজিস্টার হয় না।
এবং আমরা প্রত্যেক ক্ষেত্রে দেখেছি যে অভয়া কাণ্ডের পর মাননীয় মহামান্য বিচারপতি বলেছিলেন সুপ্রিম কোর্টের যে সব জায়গায় সিসিটিভির ক্যামেরা লাগানো, আলো লাগানো, কিন্তু আমরা দেখেছি সেই ব্যবস্থা কোথাও সঠিকভাবে হয়নি। এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা যখনই এই ধরনের ধর্ষণের কেস ঘটে আমি তখনই দেখেছি মুখ্যমন্ত্রী ধর্ষকদের পাশে গিয়ে দাঁড়ান। অর্থাৎ এই যে ধর্ষকদের মনোবল বৃদ্ধি করার জন্য তারা জানে আমরা ধর্ষণ যদি করি, আমরা যদি তৃণমূল করি তাহলে আমরা ছাড়া পাবো। যদি বলেন কেন এরকম ধরনের ঘটনা, কিন্তু আমি এখানে এই প্রসঙ্গে যদি ফিরি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বললেন কড়া ব্যবস্থা নিতে হবে, দ্রুত নিতে হবে, 24 ঘন্টার মধ্যে 3 জন গ্রেফতার, 1 জন অ্যারেস্টেড। আপনি বললেন সিসিটিভি লাগানোর কথা, একেবারে আমি আপনার সঙ্গে 100% সহমত, কিন্তু একটি বেসরকারি কলেজে, বেসরকারি মেডিকেল কলেজে সিসিটিভি কে লাগাবে, সরকার নাকি সেই কলেজ কর্তৃপক্ষ? এবং 3 নম্বর, গত 7 দিনের যদি আমি একটু হিস্ট্রি দেখি, দুর্গাপুরে নিশ্চয়ই এই ঘটনা ঘটেছে। লখনউতে ক্লাস 11-এর একটি স্কুল গার্লকে কিংবা একটি ছাত্রীকে গ্যাংরেপ করা হয়েছে 5 জন, এখনও পর্যন্ত মাত্র 1 জন অ্যাকিউজকে গ্রেফতার করার চেষ্টা করেছে, অন্য কিছুই হয়নি। কেস ট্রিগার করা হয়েছে, পুলিশ এনফোর্সমেন্টকে বলা হয়েছে তাড়াতাড়ি করার জন্য। ওড়িশা গত 10 দিনে মিনিমাম 5টা রেপ কেসের ঘটনা ঘটেছে। ময়ূরভঞ্জ, কিওঁঝড় ডিস্ট্রিক্ট সমেত মোট 5টি রেপ কেসের কথা বলা হচ্ছে। আর এর বাইরে দিল্লি, কর্ণাটক, রাজস্থানের গত 48 ঘন্টার মধ্যে অগন্তি মহিলাদের উপর অপরাধ হয়েছে। ভারতীয় জনতা পার্টি আর কটা জায়গায় গিয়ে এরকম বিক্ষোভ দেখিয়েছে? দেখুন, সমস্ত জায়গায় এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি বলছি সরকার বলে দিচ্ছে না, কিন্তু সরকার ব্যবস্থা তো নিচ্ছে। কোথাও বলেছেন কোনো সরকার আপনি দেখান, উত্তরপ্রদেশের মতো 1 মিনিট, কোনো সরকার দেখান এরকম বলেছে যে রাত্রিবেলা বাইরে বেরোনো যাবে না মহিলাদের? কোনো সরকার দেখান যিনি বলেছেন যে পার্ক স্ট্রিট কেসে যে এটা খরিদ্দারের সাথে তার কথা হচ্ছিল? কোনো জায়গায় আপনি দেখান যিনি বলেছেন যে ওই মহিলা ওই হাঁসখালির ঘটনায় ওর কি জ্বর হয়েছিল, ও কি প্রেগনেন্ট ছিল বলা হয়েছে? কোনো ঘটনায় দেখান কোনো মুখ্যমন্ত্রী বলেছেন যে আজকে যেরকম শরীর আছে সেরকম রেপও হয়, জ্বর হয়, সর্দি হয়, সেরকম রেপও হয়? কোনো ঘটনায় আপনি দেখান যেখানে কোনো মুখ্যমন্ত্রী সেইখানে রেপ যারা হচ্ছে তাদের রেড বেঁধে দিয়েছে? কিন্তু আমরা তো এও দেখেছি সম্প্রতিকালে, আমি আপনার সঙ্গে একেবারে আমি আপনার সঙ্গে পুরোপুরি সহমত না হলেও আমি জাস্ট আরেকটা ছবির কথা মনে করে দিচ্ছি, আপনিও দেখেছেন আমিও দেখেছি। আজাদি কা অমৃত মহোৎসবে 7 জন রেপিস্টকে গলায় মালা দিয়ে বরণ করছে, তার মধ্যে অসংখ্য ভারতীয় জনতা পার্টির নেতৃত্বও ছিল, এটাও তো দেখেছেন। দেখুন, 7 জন রেপিস্টকে বরণ করছে আপনি বলছেন, তারা কি সাজা কাটার পরে, মানে আমরা সংশোধন সারা কাজের পরে একজন রেপিস্ট কি ভদ্রলোক হয়ে গেল? না, ভদ্রলোক হয় না। আপনাদের রত্নাকর থেকে মহর্ষি বাল্মীকি, প্রশ্ন সেটা নয়, প্রশ্ন শাস্তি। যে অন্যায় করেছে তাকে শাস্তি দেওয়া হয়েছে কিনা? দেখুন, আমরা যেটাকে জেল বলছি তার নাম হচ্ছে সংশোধনাগার, সেই জন্য সেখানে রাখা হয় তাকে সংশোধন করার জন্য। আমরা এই যে যাদের জেলের কথা বলছি, যাদের গ্রেফতারের কথা বলছি, তাদেরকে আমরা ওই সংশোধনাগারে পাঠানোর কথা বলছি। আপনারা সংশোধন করে ভালো করে দিন। আর আপনারা রেপিস্ট, না রেপ, আপনি একজন মহিলা, আই এক্সপেক্ট আ লিটল সেনসিটিভিটি ফ্রম ইউ। আপনি একজন মহিলা, সেই জন্য আমি এই প্রশ্নটা আপনাকে করেছিলাম যে যখন বিলকিস বানু একজন সার্ভাইভার, এখনও তিনি বেঁচে আছেন, তিনি দেখছেন তার সঙ্গে চরম থেকে চরমতর অপরাধ ঘটানো যে 7 জন অভিযুক্ত, তাদের গলায় মালা দেওয়া হচ্ছে, তাদেরকে বরণ করা হচ্ছে, আপনি বলছেন সংশোধন হয়ে গিয়েছে? না, আমি সংশোধন হয়ে যাওয়ার কথা বলিনি, আমি বলেছি তাদের শাস্তি হয়েছে, সংশোধনের কথা বলিনি। আমি বলেছি জেলে পাঠানো মানে সেটা সংশোধনাগার। আপনি কি করে জানলেন তারা সংশোধন হয়ে গেল? না, সংশোধন হয়ে গেল বলিনি, আমি বলেছি তাদের সেই জন্য জেলে পাঠানো হয়, অর্থাৎ তাদের শাস্তি হয়েছে। মানে আপনি যেটা বলছেন যে তার বাইরে আসার পরেই তো হয়েছে, তার মানে তার শাস্তি হয়েছে। শাস্তির পরে আমরা এই শাস্তিটাই চাইছি যে যারা অন্যায় করছে তাদের শাস্তি হোক। মালা যারা দিয়েছে তারা ভুল করেছে, কিন্তু তাদের শাস্তি যারা দিয়েছে সেই সরকার শাস্তি তো দিয়েছে। ফ্যান্টাস্টিক ফাল্গুনিদি, আমি আপনাকে কুর্নিশ জানাই, আপনি প্রথম যে কেউ সেদিনের ঘটনাকে কন্ডেম করেছেন, হ্যাটস অফ টু ইউ। না, আমি বলছি যে কোনো রেপের ঘটনায়, সেটা আমাদের রাজ্যে হোক, বাইরের রাজ্যে হোক, যেখানে হোক, সেটা নিশ্চয়ই সেটা প্রতিবাদ করার যোগ্য এবং আমি প্রতিবাদ করি। প্রশ্ন হচ্ছে সরকার এই ধর্ষণকারীদের পাশে আছে না নেই? সরকার এই ধর্ষণকারীদের পাশে চাইছে না, প্রশ্ন এই জায়গায়। বেশ, সরকার এই ধর্ষণকারীদের কিংবা এই ধর্ষকদের পাশে আছে না নেই, শাস্তি চাইছে কি চাইছে না? বিশ্বজিৎ বাবু, ওপেন এন্ডেড কোয়েশ্চেন ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আপনার কাছে। প্রথম কথা হচ্ছে যে ধর্ষণ নিয়ে রাজনীতি বা রাজনৈতিক আলোচনায় আমার আগ্রহ একেবারে নেই। আমি মনে করি ধর্ষণ একটা সামাজিক ব্যাধি,
সমাজের, যেমন ফাল্গুনিদি বললেন, যে কোনো জায়গায় ধর্ষণের নিন্দা করা উচিত এবং সমাজে এই যে ধর্ষণের মতো নিন্দনীয় ঘটনা সেটা যে রাজনৈতিক দল হোক, যে দর্শন হোক, তার কন্ডেম করা উচিত একসঙ্গে। এখানে শাসক নেই, বিরোধী নেই। ধর্ষণের যে ঘটনা, সেই ঘটনার বিরোধিতা করতে হবে। এবার কি হচ্ছে, আমরা কি দেখছি যে ধর্ষণ ঘটনাটা নিন্দা না করে আমরা সেই ধর্ষণকে কেন্দ্র করে রাজনীতিতে মেতে উঠছি। শাসক তাই, বিরোধীও তাই, রাজনীতি করছে। এই রাজনীতি, ধরুন দুর্গাপুরের ঘটনা, আপনি বলতে পারবেন যে একজন শাসক বা বিরোধী এই ঘটনাটাকে সমর্থন করেছে? সমর্থন তো করেনি। তাহলে নির্দিষ্ট কতগুলো কারণ আছে, আমরা কখনো সেটা দেখছি না যে ঘটনার গভীরে গিয়ে আসল কারণটা কি। যদি কারণটা খুঁজে বের না করতে পারি, তাহলে আরজিকরের ঘটনার পর আজকে আবার এই ঘটনা ঘটতো না, দিল্লির ঘটনার পর কলকাতার আরজিকর এই ঘটনা ঘটতো না। সুতরাং একজন বা দুজনকে চিহ্নিত করা, তাদের শাস্তি দেওয়া, এটা তো আমরা টেলিভিশন চ্যানেলে বারবার দেখি এবং বলি। এখানেই বিশ্বজিৎ দা, আপনি যখন দৃষ্টান্তমূলক শাস্তি, আপনি যখন দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলছেন, আমি আপনার সাথে একমত যে ধর্ষক কিংবা ধর্ষণের মতো একটা জঘন্য অপরাধকে নিয়ে রাজনীতির কোনো কচকচানিতে আমরাও ইন্টারেস্টেড নই। ক্যালকাটা নিউজ তো একেবারে ইন্টারেস্টেড নয়। আমরা একটাই জিনিস চাই, এরকম জঘন্য অপরাধ যারা করে তাদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক এবং পাবলিকলি দেওয়া হোক, যাতে মানুষ সেটা দেখে, বোঝে এবং অন্য কোনো পারপেট্রেটর ভয় পায়। আজকে এই বয়ান বিরোধীদের মধ্যে একমাত্র শোনা গেল বিমান বোসের গলায়, অন্য কারো গলায় শোনা গেল না। আজকে আমাদের রাজনৈতিক মতাদর্শ ফারাক থাকতেই পারে, কিন্তু আজকে বিমান বসু বলছেন সমাজটা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে, মানুষের মতো দেখতে হলেই মানুষ হয় না, এরা অমানুষ। কোনো রাজনীতির ছোঁয়া নেই, কোনো রাজনীতির বক্তব্য নেই, কোনো রাজনীতির ব্যঙ্গশ্লেষ নেই, সহজভাবে একেবারে সোজা কথা। শুনুন। এ তো ভয়ঙ্কর ব্যাপার, সমাজটাকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। সমাজে এই ধরনের মানুষের, কারণ আমি এখন বারবার বলছি, মানুষের মতো দেখতে হলে সবাই মানুষ হয় না, তাহলে অমানুষ কারা? এরা তো। আমি একবার তাপস প্রামাণিকের কাছে যাব, তারপর আমি অনিলদার কাছে ফিরবো। অনিলদা আমাদের এক্স পুলিশ আমাদের সঙ্গে রয়েছেন। তাপস, প্রতিবাদের জন্য প্রতিবাদ নাকি সত্যি বিচারের জন্য প্রতিবাদ? একটা জঘন্য ঘটনা ঘটেছে, অ্যারেস্ট হয়েছে 3 জন, 1 জন আটক করা হয়েছে, সরকার কিভাবে দায়বদ্ধ? সরকার দায়বদ্ধ নয় কেন? কারণ ঘটনাটা ঘটেছে, দেখুন, একদম বেসরকারি, যেটা বলা হচ্ছে যে বেসরকারি মেডিকেল কলেজে পড়তো, তাহলে দায়টা বেসরকারি মেডিকেল কলেজে পড়ে। ঘটনাটা ঘটলো তো বাইরে, এবং সরকারের তো দায়িত্ব, বিশেষ করে পুলিশ সিস্টেম, সেখানে যারা প্রশাসনিক পদে আছে তাদের তো দায়িত্ব বর্তায় ওই এলাকার ল অ্যান্ড অর্ডার। ঘটনাটা তো বাইরে ঘটেছে, তাহলে কি সেখানে সরকারের দায় নেই? আর অভয়াকে আরজিকর ইনসিডেন্টের পরে সরকার কি শিক্ষা নিল? তারপরেও দেখা গেল যে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন বা ন্যাশনাল টাস্ক ফোর্স বলা হয়েছিল, যে সমস্ত গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছিল, সেগুলো কিন্তু আজ পর্যন্ত ঠিকঠাক হয়নি। এবার আপনি বলছেন যে সরকারি দুর্নীতি হয়নি, দেখুন ক্যামেরা বসানোর কথা বলা হয়েছিল 2টো মেডিকেল কলেজে, আমার মনে আছে যে 2টো মেডিকেল কলেজে যে ক্যামেরা বসানো হয়েছিল সেখানে পর্যন্ত দুর্নীতি হয়েছিল। তাহলে এইভাবেই তো সরকার দিনের পর দিন চলছে। এবং ভারতবর্ষ না, পৃথিবীর ইতিহাসে আপনি ঘেটে দেখুন যে একটা মেডিকেল কলেজে 2024 সালে একটা মেয়ে কর্মরত অবস্থায়, মানে ডাক্তারি পড়ুয়া, সেখানে রেপ অ্যান্ড মার্ডার হলো। 2025-এ গিয়ে আবার একটা মেয়ে রেপ হলো। আমরা ধরে নিই, দেখুন, আমি কোনো প্রফেশনকে ছোট করছি না, কোনো কলেজকে ছোট করছি না, কিন্তু এটা ধরি যে কোনো যারা ডাক্তারি পড়ুয়া যে কোনো মেডিকেল কলেজে যখন পড়ে, সেটা কিন্তু সব থেকে একটা হাই সিকিউরিটি জোনের ভিতরে পড়ে। সেখানে কিন্তু 2024 এরকম একটা ঘটনা ঘটার পরেও সরকার কিন্তু সেইভাবে পদক্ষেপ দিল, তার কারণ দোষীরা শাস্তি পায় না। হ্যাঁ, দেখবেন এই রাজনৈতিক দোষীরা যদি শাস্তি না পায়, তার জন্য শুধু তো রাজ্য সরকারকে দায়বদ্ধ করে লাভ নেই তাপস, কারণ তাহলে সিবিআই কে দায়বদ্ধ করতে হয়, কারণ সিবিআইও তাদের যা রিপোর্ট দিয়েছে তা রাজ্য পুলিশের তদন্তের সঙ্গে মিলছে। এবং তাপস, যদি আমরা কথার কথা ধরেই নিলাম, কথার কথা যদি আমরা ধরেই নিই, প্রমাণ লোপাট করা হয়েছে, সেটারই বা কেস কোথায়? সিবিআই তো তদন্ত করছে। আমি বলছি, সিবিআই নামক এই অর্গানাইজেশনটাকে ভারতবর্ষ থেকে তুলে দেওয়া উচিত, কারণ দিনের পর দিন এরা যে সার্কাস করে চলেছে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন নয়, সার্কাস ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এবং অভয়া কেসে প্রথম থেকে যা যা করছে, শিয়ালদা কোর্ট হোক, হাইকোর্ট হোক, এটা রীতিমতো সার্কাস। আজ পর্যন্ত কি আপনি জানতে পেরেছেন যে প্রাক্তন চিফ জাস্টিস যিনি ছিলেন, তিনি বললেন দ্য রিপোর্ট ইজ ভেরি ডিস্টার্বিং। একেবারে আমি তাপস তোমার কাছে ফিরবো, কিন্তু তার আগে নির্যাতিতার, দুর্গাপুর কাণ্ডের নির্যাতিতার বাবা, তিনি কি চাইছেন? তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অ্যাটলিস্ট আজকে দুপুরবেলার পর থেকে তো তিনি গুরুত্বপূর্ণ বটেই,
কারণ তাকে নিয়ে যে রাজনীতি আমরা আজ দুপুরবেলায় দেখলাম সেটা একেবারেই বাঞ্ছিত নয়, একেবারেই কাঙ্ক্ষিত নয়, সেটা হওয়া উচিত নয়। নির্যাতিতার বাবা স্পষ্ট কিছু দাবি রেখেছেন, কি কি দেখব। চাইছি আমার মেয়েকে যেসব বলৎকার করেছে আমি জাস্টিস চাইছি, ওইগুলো আরেস্ট চাইছি, আমি ওইগুলোকে পানিশমেন্ট দেওয়া হবে। আমি ভাবছি যে আগামী দিনে ওইভাবে আরও আমার যত মেয়ে আছে ওইভাবে আক্রোশের শিকার না হোক। খালি সান্ত্বনা দিচ্ছে ওইটা আরেস্ট হয়েছে, এইটা আরেস্ট, কিন্তু আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। দেখা যাক, ভরসা তো করে আছি, সবাই তো সান্ত্বনা দিয়েছে, প্রশাসন তো সান্ত্বনা দিয়েছে, তারপরে কি অ্যাকশন নিচ্ছে দেখি। কেন কি এখানকার সরকার কি নিষ্পত্তি নেয় দেখবো, যদি ঠিকঠাক লাগে আমি দেখবো, সে টাইমতে আমি চিন্তা করে। উড়িষ্যার সরকার আমাকে সহায়তা করছে, বারবার ফোন করছে, অসুবিধা সুবিধা আমাকে ফোন করো, সব কিছু বলছে। মুখ্যমন্ত্রীও কথা হবে, কথা হয়েছে, ও আমাকে ফোন করবে চাইছি। গতকাল রাত্রে এই প্রতিক্রিয়া নির্যাতিতার বাবা আমাদের দেন এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায়েরও একটি প্রতিক্রিয়া পাওয়া যায় পুলিশ অ্যাকশন নিয়ে। আমরা প্রশ্ন করেছিলাম যে পুলিশ কি করছে, বাইরের রাজ্যের একটি মেয়ে এখানে পড়তে এসে এরকম অবস্থা, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা অত্যন্ত স্ট্রং। শুনুন। Whoever is guilty, they will be punished strictly. She already arrested. Whatever the girls given the statement, as for her statement, it is already they are arrested. We will take stringent action. When it happens in other state, it is also condemnable. Manipur, you have seen so many. UP, you have seen so many. Other state, Odisha, you have seen so many. There also, we think government must take stringent action. আমি একবার অনিলদার কাছে যাব। অনিল জানা, প্রাক্তন পুলিশ কর্তা আমাদের সঙ্গে রয়েছেন। অনিলদা, খুব সহজ প্রশ্ন এবং আই উড লাইক দ্যাট আপনি আপনার রাজনৈতিক মতাদর্শ বাইরে রেখে পুলিশ কর্তা হিসাবে এর উত্তরটা দেবেন। বেশ ফ্যান্টাস্টিক। তাহলে অনিলদা, আমার প্রশ্নটা সহজ। 24 ঘন্টার মধ্যে 3 জন গ্রেফতার, 1 জন আটক, স্কোয়াডন করে ডোন দিয়ে নজরদারি চলছে। পুলিশ কি এর থেকে বেশি কিছু করতে পারতো, যেটা করেনি? পুলিশের তদন্তকে কি আপনি একজন প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে কোনো গাফিলতি দেখছেন? কালকে একটি চ্যানেলে আমি বলেছিলাম যে এইভাবে আন্দোলন করে লাভ নেই, পুলিশকে অন্তত টাইমটা দেওয়াও, মানে এইসব কেসে পুলিশের একটু ইনফরমেশান জোগাড় করতে হবে, ফিক্স আপ করতে হবে। এরা তো ল্যাম্প পোস্টের মতো দাঁড়িয়ে থাকবে না, ধরতে হবে, টাইমটা দেওয়া হোক। পুলিশ করেছে, না করার পুলিশ করেছে, এটা কোনো মহাপরাধ মানে বিরাট কাজ করেনি। না করাটাই ডিসক্রেডিট, করাটা পুলিশ পাস না ফেল। কাল থেকে গত 24 ঘন্টায় করেছে তো, কিন্তু কথা হচ্ছে আমরা করি কি, সেই চোখে আঙুল দাদার মতন সবসময় অন্যের খুঁজতে গিয়ে। চোখে আঙুল দাদা রেডিওতে হতো, মনে আছে? না, আমরা এই রাজনীতিতে পরে আসবো, কিন্তু তার আগে আমি আপনি যেহেতু প্রাক্তন পুলিশ কর্তা, আমি আপনার কাছ থেকে একেবারে পুলিশিং ম্যাটারটা জানতে চাই স্যার। পুলিশ গত 24 ঘন্টায় যে কাজ দেখিয়েছে, করেছে তো, আমি তো বলছি কনডেমনেবল নাকি অ্যাপ্লডেবল? না না, এ তো প্রশংসার যোগ্য, অবশ্যই ধরেছে। যদি প্রকৃত ধরে থাকে, এমন নয় যে যেই ধনঞ্জয়ের মতন ওই সঞ্জয়কে একটা করে দিয়ে সেরকম না হোক। ধনঞ্জয়ের ফাঁসি হয়েছে হেতাল পারেকের কেসে, কিন্তু এখনও ডিসপুট উঠে আসে। এই যে বলছেন কথায় কথায়, এই যে ওঠে একটা কথা, আমাদের ওই অপরাজিতা বিল আসলেই সব সমস্যা হয়ে যাবে, এটা একটা ভেক্টর। আমরা এই প্রসঙ্গে পরে ফিরবো। অপরাজিতাতে সমস্যার সমাধান হবে না বিএনএস এর সমস্যার সমাধান হবে, পরে ফিরবো। কিন্তু আমি একবার ফাল্গুনিদির কাছ থেকে একটা ছোট্ট রিয়াকশন নিয়ে ব্রেকে যাবো। ফাল্গুনিদি, খুব সহজভাবে এই প্রশ্নটা করছি। একজন প্রাক্তন পুলিশ কর্তা, তিনি তার রাজনৈতিক মতামত যাই হোক সেসব ভিন্ন রেখে আজকে পুলিশের কাজকে কিংবা পুলিশের যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটাকে সাধুবাদ জানাচ্ছেন, সেটাকে সাধুবাদ জানাচ্ছেন। তিনি বলছেন যেটা করেছেন প্রশংসনীয়। 24 ঘন্টার মধ্যে 3 জনকে গ্রেফতার, 1 জনকে আটক। তাহলে সরকারের দায়টা কোথায় রইল, কিংবা সরকার ফেলিয়ার, নিরাপত্তা দিতে পারছে না, এই ন্যারেটিভটা কিভাবে সেট করছে? পুলিশ যদি সত্যি সক্রিয় থাকতো তাহলে রেপটাই ঘটতো না, কারণ ক্যাম্পাসের 500 মিটারের বাইরে এই রেপটা ঘটেছে। পুলিশের সক্রিয়তা থাকলে, সেখানে যদি মোবিলাইজেশন ঠিকঠাক থাকতো, তাহলে এই ঘটনাই ঘটতে পারতো না। কারণ এটা ক্যাম্পাসের ভেতরে নয়, এটা ক্যাম্পাসের বাইরে ঘটেছে এই ঘটনা। তো প্রশ্ন আমার এখানেই যে 500 মিটারের বাইরে যেখানে একটা কলেজ রয়েছে, সেখানে তো বাইরে পুলিশ থাকবেই, কারণ ল অ্যান্ড অর্ডার মেনটেন করার দায়িত্ব তো পুলিশের। তাহলে সেখানে রেপটা হলো কিভাবে? সেখানে এত জঙ্গল, সেই জঙ্গল সাফ করা হয়নি কেন? জঙ্গল সাফ করবে কে? ঠিক, তাহলে আমি আপনার এই কথার লজিক এবং এই ন্যারেটিভ ধরেই একটু আমি দিদিকে ফ্রেমে আনতে বলবো। এই লজিক ধরেই আমি নিশ্চয়ই আপনাকে এই প্রশ্নটাও করতে পারি যে তার মানে লখনৌতেও পুলিশ ব্যর্থ, কারণ 48 ঘন্টার মধ্যে, গত 48 ঘন্টায় সেখানে একজন 11 বছরের
লখনৌতে 11 মাফ করবেন ক্লাস 11-এর স্কুল গার্লকে গ্যাংরেপ করা হয়েছে, স্কুলের ঠিক বাইরে থেকেই তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, স্কুলের ঠিক বাইরে, তাহলে সেখানেও লখনৌ পুলিশ ব্যর্থ, অর্থাৎ উত্তরপ্রদেশে আপনাদের সরকারের পুলিশ ব্যর্থ আপনার কথা অনুযায়ী। 2 ময়ূরভঞ্জ কিয়াজার উড়িষ্যায়, সেখানে গত 5 দিনে মাফ করবেন গত 10 দিনে 5টা রেপ কেস হয়েছে। আপনার ন্যারেটিভে, আপনার যুক্তিতে উড়িষ্যায় এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির সরকার পুলিশ ব্যর্থ, 5টা রেপ কেস ঠেকাতে পারেনি, মানছেন তাহলে? দেখুন আমি যেটা করে দিয়েছি প্রশ্ন হচ্ছে আপনারা যে সংখ্যাটা তুলে আনছেন পশ্চিমবঙ্গে এই সংখ্যাটা একটু তুলে আনুন। দেখুন আমি প্রথমেই বলেছি রেপ যেখানেই হোক সেটা সমর্থনযোগ্য নয়। আপনি যখন ওটার তুলনা করছে, ভোট আমরা পশ্চিমবঙ্গে দিয়েছি, বাংলা তার মেয়েকেই চায়। সব থেকে বেশি নির্যাতিত, অবহেলিত, রেপিস্ট, খুন হচ্ছে মহিলারাই পশ্চিমবঙ্গে। এর মধ্যেও তামান্না যে খুন হয়েছে, এই যে বলছিল না, দেখুন সিবিআই এসছিল বলে এই যে শিক্ষামন্ত্রী চোর, এই খাদ্যমন্ত্রী চোর, এই যে পৌরসভা দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গের মানুষ জানতে পেরেছে। কিন্তু ম্যাডাম আমি সমস্ত কিছু নিয়েই বলছি, সিবিআই এসছিল বলে সব দুর্নীতির তদন্ত হয়েছে। পার্থবাবুও প্রায় সমস্ত মামলায় যে জামিন পেয়ে গেছেন, শুধু জেল মুক্তির দেরি রয়েছে। এবং একই জিনিস কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য, অর্থাৎ জেলে তারা কেউ নেই প্রমাণিত। একটা ছোট্ট বিরতি দেবো, কারণ বিরতিটা দিতেই হবে। আমি বিরতির পর ফিরবো, ফাল্গুনী দিদির উত্তর নেব। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। আজকে নির্যাতিতার বাবার সঙ্গে যে অভব্য আচরণটি করা হয় একটি রাজনৈতিক দল এবং একটি অরাজনৈতিক নিজেদের ক্লেম করা মঞ্চের তরফে, সেটা কতটা সমর্থনযোগ্য? প্রতিবাদ কি শুধু প্রতিবাদের জন্য হচ্ছে, প্রোটেস্ট ফর প্রোটেস্ট সেক, নাকি সত্যি এই প্রতিবাদের পেছনে আম জনতার কথা কেউ ভাবছে, নাকি পুরোটাই বিশ্বাস করুন ভোটের ছক, ভোটের রাজনীতি? লেটস টেক আ কুইক ব্রেক। দুর্গাপুরে যে ঘটনা ঘটেছে সেটা নিন্দনীয়, সেটা জঘন্য অপরাধ, কিন্তু তার থেকেও বড় বেশি নিন্দনীয় সেখানে রাজনৈতিক দলরা ভোটের ফায়দা কিংবা ভোটের অঙ্কের জন্য আজ যা করলেন তা। আজকে একেবারে দুর্গাপুরের ছবি দেখাবো আপনাদের। দুর্গাপুরে আজ একদিকে যখন কেওস চলছে কিংবা উত্তেজনা চলছে, একটি রাজনৈতিক দল তারা সেখানে ধর্ণা দিয়েছিলেন, আরেকটি অরাজনৈতিক দল যারা নিজেদেরকে অরাজনৈতিক হিসেবে ক্লেম করেন কিংবা দাবি করেন, তারা সেখানে নির্যাতিতার বাবা কাদের মঞ্চে বসবেন তাই নিয়ে সমস্যা, বচসা, রাজনৈতিক দড়ি টানাটানি, এমনকি কটূক্তি করার কথাও বলা হচ্ছে। আমি দুর্গাপুরের একবার ছবিটা দেখাবো আপনাদেরকে, এবং সেই ছবিটা রীতিমতো সমস্যার। দেখুন আপনারা কত জাস্টিস দিয়েছেন সেটাও জানা আছে, নাটক করেছে কি খারাপ শুনেছেন এবং এই ঘটনার পরই আমরা একটা প্রশ্ন তুলছি। একদিকে ভারতীয় জনতা পার্টির সদস্যরা ছিলেন, অন্যদিকে অভয়া মঞ্চের সদস্যরা ছিলেন। নির্যাতিতার বাবা কার সঙ্গে দেখা করবেন, কাদের সঙ্গে বসবেন তাই নিয়ে যে বচসাটা আমরা দেখলাম, সেটা কি আদৌ কঙ্কনীয়, আদৌ প্রত্যাশিত? দেখুন বিচার বনাম প্রতিবাদ, বিচারের জন্য প্রতিবাদ, নাকি প্রতিবাদ ভোটের আবহে সরকারের বিরুদ্ধে সুর চড়ানোর জন্য? দুর্গাপুর কাণ্ডের পর এই প্রশ্ন আরও জোরালো হয়েছে। প্রশ্ন উঠছে, বেসরকারি হাসপাতালে ঘটে যাওয়া অপরাধের দায় কেন রাজ্য সরকারের? ঘটনার 24 ঘন্টার মধ্যে 3 জন গ্রেফতার, 1 জন আটক, তারপরেও কেন কাঠগড়ায় সরকার? এখানে রাজনীতি করার কোনো জায়গা আছে? এটা একটা সামাজিক অপরাধ যেটা হয়েছে, তাতে পুলিশ তদবির করবে নিশ্চয়ই, এবং যিনি মেয়েটি আক্রান্ত, যার উপরে এটা হয়েছে, সে তো তার 164 স্টেটমেন্ট দিয়ে ডিপোজ করবে। ওইগুলো হতে দিন না, এখানে রাজনীতি করার কোনো জায়গা আছে? এই প্রশ্ন আরও জোরালো হলো রবিবার দুপুরে বেসরকারি হাসপাতালের সামনে বিক্ষোভে নামে বিজেপি, কংগ্রেস ও অভয়া মঞ্চ। নির্যাতিতার বাবা কাদের হয়ে আন্দোলনে থাকবে তা নিয়েও চলে রাজনীতির দড়ি টানাটানি।
আইকিউ সিটি মেডিকেল কলেজের যে ডাক্তারি পড়ুয়া দ্বিতীয় বর্ষের, সে আর বাবা কার দখলে থাকবে সেইটা নিয়ে কিন্তু অভয়া মঞ্চের সাথে যে রয়েছে যারা বিজেপি কর্মী সমর্থক তাদের মধ্যে টানাপোড়েন শুরু হয়। অর্থাৎ সামাজিক ব্যাধি দূর করার বদলে কিন্তু কার্যত দেখা যায় যে দুপক্ষের মধ্যে তর্ক বিতর্ক এবং রীতিমতো কটূক্তি শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা, এবং তারপরেই কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় এবং এরপরে দুপক্ষকে শান্ত করতে এগিয়ে আসে বাকি সদস্যরা অভয় মঞ্চের, কিন্তু ধুন্ধুমার কাণ্ড ঘটে যায় দুপক্ষকে ঘিরে এবং তর্ক এবং বচসাকে ঘিরে। এরপরেই প্রশ্ন নানা মহলে, প্রতিবাদ কি নির্যাতিতাকে বিচার পাইয়ে দেওয়ার জন্য, নাকি এই প্রতিবাদের পেছনে রয়েছে ভোটের অঙ্ক? এক মর্মান্তিক ঘটনা এবং এক জঘন্য অপরাধকে সামনে রেখে সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে। সেই কারণেই কি আজ মুখ্যমন্ত্রীর মন্তব্যেও এই ষড়যন্ত্রের কথা? Will take stringent action. When it happens in other state, it is also condemnable. Manipur, you have seen so many. UP, you have seen so many. Other state, Odisha, you have seen so many. And also we think government must take stringent action. প্রতিবাদের ঝড় উঠছে, তবে সেই প্রতিবাদ কতটা আমজনতার জন্য আর কতটা রাজনৈতিক ফায়দা তুলে ভোটের আখের গোছাবার জন্য তা নিয়ে কিন্তু আমজনতাই প্রশ্ন তুলছে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ। যেটা হয়েছে সেটা হওয়া উচিত ছিল না। ফাল্গুনিদি রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। ফাল্গুনিদি, হঠাৎ করে কেন আপনারা ওখানে বিক্ষোভ দেখাতে গিয়েছেন, আপনারা ওখানে প্রতিবাদ করতে গিয়েছেন এবং সেখানে আপনারা অভয়া মঞ্চের সঙ্গে বচসা জড়িয়ে পড়ছেন? নির্যাতিতার বাবা কার হয়ে কথা বলবে, কাদের সঙ্গে দেখা করবে তাই নিয়ে, এটা আদৌ মানবিক? দেখুন, যদি তাকেই মানে সে কোথায় যাবে সেটা যদি তাকেই নির্ধারণ করতে দেওয়া হতো বা সেইভাবে চলতো, তাহলে হয়তো এই জায়গাটা আসতো না। নিশ্চয়ই সেই জায়গাটাকে কোনো কেউ খর্ব করেছে বলেই আজকে এই বচসা। আমি কোথাও যেতে চাইছি, সেটা তো আমার স্বাধীনতা, তো তাকে ধরে টানাটানি করছে কারা? আপনারা এবং অভয়া মঞ্চ? না না, আপনারা এবং অভয়া মঞ্চ যা নিউজ চ্যানেলের ক্যামেরা দেখা যাচ্ছে। উনাকে তো কেউ টানাটানি করেন, উনি আসছেন, তার সাথে ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে, তাহলে উনাকে জানতে চান। আপনি যখন এতটাই দেখলেন, আপনি নিশ্চয়ই শুনেছেন উনি কি বলছেন, যে আপনারা কেউই কখনো বিচার আনতে পারেননি, আপনাদের দেখা হয়ে গেছে। এই বক্তব্যটাও কিন্তু উনি করেছেন। দেখুন, বিচার ব্যবস্থা বিচার করবে তথ্য প্রমাণের ওপর। আপনারা বললেন সিবিআই, একদম ঠিক, আমরাও বলছি, কিন্তু মনে রাখবেন সুপ্রিম কোর্টে যখন বিচারপতি বলেছিলেন যে সিবিআই যে রিপোর্ট দিয়েছে এই রকম রিপোর্টের আগে তারা কখনো দেখেননি, সেটা কিন্তু সিবিআই, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু এই অভয়ার যে বিচার, যে বিভাগীয় তদন্ত হচ্ছে, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে। তারপর কি হলো? তারপর তো সেই সঞ্জয় রায়, কলকাতা পুলিশ বলে দিয়েছে। দেখুন, কলকাতা পুলিশ বলে দেয়নি, সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে এবং নিশ্চয়ই তাহলে সেই মামলাটা কোথায়? না না, তথ্য প্রমাণ লোপাট কারা করলো আমি জানতে চাই। আমি বলছি যে দেখুন, আমি আবার বলছি যে এটা খুব দ্রুততার সাথে এই ঘটনা হওয়া উচিত, কিন্তু মৃতদেহ তাড়াতাড়ি করে পুড়িয়ে দেওয়া, আজকে প্লেস অফ অকারেন্স চেঞ্জ করে দেওয়া এবং বিভিন্ন তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া, তারপরেও সিবিআই এমন কিছু রিপোর্ট নিশ্চয়ই দিয়েছিল যার জন্য সুপ্রিম কোর্ট বলেছে যে এই রকম রিপোর্ট আমরা এর আগে দেখিনি। হ্যাঁ, কিন্তু তারপরেও ফাল্গুনিদি, ম্যাটার অফ ফ্যাক্ট এটাই যে এখনো পর্যন্ত সেই অভিযুক্ত এক সঞ্জয় রায়, আর কে তথ্য প্রমাণ লোপাট করলো, কেন লোপাট করলো, কোথায় লোপাট করলো, কিভাবে লোপাট করলো, আমরা কিছুই জানি না। ছোট্ট বিরতি মেরে তুলে দাও। অনিলদা, আপনি সেই সময় সার্ভিসে, ইন সার্ভিস, ইফ আই এম নট রং, 8-এর দশকে 83 সালের কথা বলছি, মনে আছে তো যে সেরকম নির্দেশও আসতো, আন্দোলনকারীদের লাঠি মেরে তুলে দাও। অভয়ার সময় সেরকম কোনো নির্দেশ আসেনি, কিন্তু আজকে প্রতিবাদের নামে যেটা দেখলেন এবং পুলিশকে যেভাবে গালাগালি শুনতে হচ্ছে কাজ করার পরেও, তাতে কি বলবে? অভয়া কাণ্ডে তোমরা বলছো পুলিশকে লাঠিচার্জ করতে হয়নি। 15ই আগস্ট রাত্রে যে অত হাজার লোক ঢুকলো, ভ্যান্ডালিজম, ইট ওয়াজ এ অর্গানাইজড ভ্যান্ডালিজম। কারা করেছে সবাই জানে, পুলিশ কাজন ধরলো, কাউকে জানা গেল। আচ্ছা অনিলদা, কে করেছে লোয়ার লেভেলে? 14 তারিখ রাত্রে, অ্যাকচুয়ালি 14 তারিখ রাত্রে আপনি কোথায় ছিলেন? আমি কোথায় ছিলাম? আমি তো কলকাতাতেই ছিলাম। আপনার বাড়িতে ছিলেন তো? কারা করেছে যারা আন্ডারওয়ার্ল্ডে খবর আছে সবাই জানে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কারণ আমি সেই দিন একদম গ্রাউন্ড জিরোতে ছিলাম এবং সেদিন আমি দেখেছিলাম কিভাবে মব এসেছিল। এবং সেদিন আমি কলকাতা পুলিশের একজন অফিসার, বড়োয়া থানার ওসি ছিলেন তিনি, এই মুহূর্তে বোধহয় মানিকতলা থানায় আছেন, আমি সেই অফিসারকে আমার চোখের সামনে রক্তাক্ত হতে দেখেছি। একটা আদলা ইট এসে তার মাথা ফাটিয়ে দিল। তারপর দেখলাম সেই অফিসার গাটা ঝাড়া দিয়ে একটা ক্রিকেট খেলার, মানে ক্রিকেট মাঠে ব্যাটিং হেলমেট যেটাকে বলে, একটা ব্যাটিং হেলমেট পরে, লাঠি উঁচিয়ে, লাঠি রাইফেল তো দেননি আপনারা, চালাতে দেননি, চালাতে দেননি, সেই লাঠি উঠিয়ে ওদেরকে তাড়া করলো, আনআর্মড করে রাখা হয়েছিল।
ওরা খালি সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর ইংরেজিটা বুঝতে পারেনি বলে ভাঙেনি, যার জন্য ওইখানে ভাঙচুর করে চলে না, থার্ড ফ্লোরের দরজাটাও ভাঙার চেষ্টা করেছিল, আমরা উপরে উঠে গিয়ে দেখেছিলাম। তাই বলছি একদম গ্রাউন্ড জিরো থেকে বলছি, পুলিশের উপর মার হয়েছে। অনেক আমার প্রতিটি থানা একটা পিডব্লিউডির ফাইল আছে, কি করে কাজ করাতে আমি জানি। রাতারাতি ওই জায়গাটা আমরা বারবার বলেছিলাম, এটা কিন্তু প্রিয় নয়। একটা 31 বছরের মেয়ে রেপড হবে, যে ভায়োলেন্স, মার্ক অফ ভায়োলেন্স থাকবে না, একমাত্র হতে পারে যদি কি ট্যাঙ্কুলাইজার কিছু খাইয়ে না দিয়ে থাকে। এবার আমার প্রশ্ন, এই যে এই ঘটনাটা দুর্গাপুরে ঘটলো, অনিলদা, পুলিশের ওপর এই মুহূর্তে পুলিশ 3 জনকে গ্রেফতার করেছে, একজনকে আটক করেছে, তারপরও পুলিশের ওপর বিদ্রুপ আসছে, পুলিশের অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠছে, সরকারের ওপর উঠছে, বাঞ্ছনীয়। পুলিশকে কেন করবে না, পুলিশকে কেন করবে না? পুলিশ আজকে অনুব্রত মণ্ডল যে কথাটা বলেছে, লিটন হালদারকে একা নয়, এটা সমস্ত পুলিশ সমাজকে বলছে। তার মোবাইল সিজ করতে পেরেছে, অ্যারেস্ট করতে পেরেছে, তার পলিটিক্যাল প্রমোশন হয়েছে। একজন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলছে তুই তো বোম মানিস, তুই বাস স্টপ নিয়ে কী করবি? হি হ্যাজ বিকাম দ্য এমএলএ। বেশ, আমি একবার বিশ্বজিৎদার কাছে যাবো। বিশ্বজিৎদা, আপনারাই এতটাই তোল্লাই দেন, আপনাদের কয়েকজন কি বলবো বকলমে থাকা অপরাধী নেতাদের কিংবা কিছু হুডলামসদের, যে পুলিশ কাজ করার পরও এ রাজ্যে মানুষের ভরসা আস্থা অর্জন করতে পারে না, এর জন্য আপনারা দায়ী, অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা দায়ী, কি বলবেন? দেখুন, আমি এটা জানি না যে এখনও এ রাজ্যে পুলিশের উপর ভরসা নেই কাদের, কারণ এখানে আমরা যারা বসে আছি, কিছু ঘটনা ঘটলে আমরা নিজেরা পুলিশের থানাতে যাই। এখনও পুলিশের কাছে না গিয়ে অন্য কোথাও যাব, সেই পরিস্থিতি এ রাজ্যে অন্তত হয়নি। এবার আপনি যে কথাগুলো এতক্ষণ আলোচনা করলেন, তার মধ্যে যে এই যে মেয়েটির ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, তার বাবাকে নিয়ে টানাপোড়েন, এটা তো অত্যন্ত অসংবেদনশীল ঘটনা। আমি শুরুতে যে কথা আপনাকে বলেছিলাম, এটাতে রাজনীতি ছাড়া কিছু নেই, সুবিচার পাওয়ার আশা নেই। ঘটনা তো একটাই, যেটা ফাল্গুনিদি বলছিলেন যে পুলিশ বা আইন শৃঙ্খলা যদি থাকে তাহলে এই ঘটনা ঘটতো না। সারা ভারতবর্ষে কি তাহলে আইন শৃঙ্খলা নেই? আমি একটা ঘটনা দিয়ে, এক রাজ্যের ঘটনা দিয়ে অন্য রাজ্য জাস্টিফাই করার পক্ষে নই, কিন্তু আমি একটা ঘটনা এখানে বলতে চাই যে এই ঘটনা ঘটার পরে রাজ্য সরকার বা পুলিশ প্রশাসন, দুর্গাপুর পুলিশ কি ঘোষণা করেছে তুমি এইমাত্র দেখিয়েছো, তারা কি কোনোভাবে নিরপেক্ষ না থেকে রাজনৈতিক প্রশ্রয় দিয়েছে যারা যুক্ত বা অভিযুক্ত তাদের ক্ষেত্রে? এটা হচ্ছে আলোচনার বিষয়। তাহলে একটা সরকার বা প্রশাসনকে কেন দেখে দেওয়া হচ্ছে? একেবারে দেখুন, আমরা সরকার বা প্রশাসনকে দেখে দিতে চাইছি না, আমরা চাইছি এই প্রশাসন নিরপেক্ষভাবেই কাজ করুক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনুব্রত মণ্ডল বলছে পুলিশের গাড়িতে বোম মারো, আমরা বলছি না তো, এই সরকারে থাকা নেতারা বলছে। পুলিশ টেবিলের তলায় গিয়ে লুকাচ্ছে, পুলিশের তার মাকে, তার বউকে বাবা মা তুলে এমন গালাগালি দিচ্ছে, কোনো টিভিতে দেখায়নি। তো এটা আমরা করছি না তো, এটা অনুব্রত মণ্ডল কার নেতা? আমাদের বিজেপির নেতা, সিপিএম এর নেতা, কংগ্রেসের নেতা, এ তো তৃণমূলের নেতা। আপনারা তো পুলিশকে এমন করে রেখেছেন, পুলিশ তার সঠিক কাজ করতে পারছে না, এর জন্য দায়ী পুলিশ মন্ত্রী। কেন অভয়ার বাবার কাছে পুলিশকে দিয়ে পাঠানো দেওয়া হয়েছিল টাকা ঘুষ দেওয়ার জন্য, যে আপনি চুপ থাকুন, আপনি কথা বলবেন না? কেন দেওয়া হয়েছিল? তার বডি পড়ে রয়েছে, তার বাবা বলছে আমাদের তাড়াতাড়ি করে পুড়িয়ে দেওয়াটা আমাদের সেই সময় ভুল হয়েছিল, কারণ সমস্ত তথ্য প্রমাণ একটা ডেড বডির সাথে চলে যায়। দেখুন, আমরা চাইছি না এই পুলিশকে খুঁটো জগন্নাথ করে রাখতে। যারা চাইছে, যারা এখানে আইনের শাসন চাইছে না, তার নাম তৃণমূল, তার নাম বিজেপি নয়। আমরা চাইছি পুলিশ নিরপেক্ষভাবে কাজ করুক। আমরা তো পুলিশের কাছে এক মিনিট, আমরা যে কোনো আন্দোলন করতে গেলে, যে কোনো কিছু করতে গেলে পুলিশ কিন্তু কোনো পারমিশন দেয় না। আচ্ছা, প্রথম কথা হচ্ছে পুলিশের সম্পর্কে এতগুলো অভিযোগ উঠলো যে পুলিশকে নিয়ন্ত্রণ পুলিশ মন্ত্রী করছে। আপনি ভাবুন তো, আরজি করের ঘটনার পর একবারও পুলিশ প্রশাসন কাজ করেনি, এমনটা কি হয়েছে? কিন্তু রাজনৈতিকভাবে প্রথম দিন বিরোধী দলনেতা কি স্লোগান দিয়েছিলেন? দাবি এক, দফা এক, মমতা ব্যানার্জির পদত্যাগ। কিন্তু যারা অপরাধী তাদের আপনি বলেন, আপনারা বলছেন মানে দুর্গাপুর কাণ্ডের পরও আপনারা বলছেন দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ। আচ্ছা, দুর্গাপুর কাণ্ডের কথা বলছেন কেন? তামান্না পুলিশ, আমি স্পেসিফিকলি আলোচনা করছি তো, এবং যেখানে অনুব্রতর কথা বলেন, দলীয় কি কি স্টেপ নেওয়া হয়েছে সেটা কি জানি, সেটা কি প্রকাশ্যে নেওয়া হয়? দলীয় স্টেপ নেওয়া হয়েছে কিনা? বর্ধমানের অন্ডালে আরেকজন মহিলা নিগ্রহ হয়েছে, রাজ্যের এক সিভিক কর্মী তিনি করেছেন। জলপাইগুড়ি জেলার এক কিশোরী গর্ভবতী হয়েছে, এগুলো বাদ দিচ্ছেন কেন?
না এই সমস্ত কিছুর জন্য আপনি বলছেন দাবি এক না আপনি বলছেন দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই সমস্ত ঘটনার জন্য, তাই তো? তাহলে উত্তরপ্রদেশে যখন একজন ম্যাডাম প্লিজ অ্যালাউ মি উত্তরপ্রদেশে যখন একজন রেপ ভিকটিমের গোটা পরিবারকে পুড়িয়ে মেরে ফেলা হলো, তখন আপনাদের ভারতীয় জনতা পার্টির কোন নেতা দাফি এক দফা এক যোগীজির পদত্যাগ বলে মাঠে নেমেছিলেন? আমি দেখি শেষ হয়নি। উড়িষ্যায় এই কয়েকদিন আগে উড়িষ্যায় বিচে একেবারে উড়িষ্যায় সমুদ্র সৈকতে এক পর্যটককে তার স্বামীর সামনে যখন 10 জন মিলে গণধর্ষণ করলো, তখন উড়িষ্যাতে ভারতীয় জনতা পার্টির কোন নেতা নেমে বলেছিল দাফি এক দফা এক উড়িষ্যার মুখ্যমন্ত্রীর পদত্যাগ? ম্যাডাম শেষ হয়নি ম্যাডাম, আর দু তিনটে আছে। রাজস্থানে যখন একের পর এক গণধর্ষণের কিংবা ধর্ষণের ঘটনা ঘটেছে, কিংবা যখন কাথুয়া রেপ কেসের মতো রেপ কেস হয়েছে, কিংবা যখন উন্নাও হয়েছে, তখন আপনারা কে দাঁড়িয়ে বলেছিলেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর? আপনার কথা আমি বুঝতে পেরেছি, এবার আমি বলি এবারে আমি প্রথমেই বলেছি যে এই ধরনের ঘটনা ঘটলে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে যে শরীরে যেরকম জ্বর হয় সেরকম রেপ হয়? আপনি দেখান, বলুন, উদাহরণ দিন। তার পরিবর্তে আপনি আমাকে উদাহরণ দিন, কোথায় বলেছে হাসকালির মতো ঘটনার পর যে ওর প্রেগন্যান্ট ছিল, ওর জ্বর হয়েছিল? আমি তো আপনাকে উদাহরণ দিলাম। বলেছে পার্ক স্ট্রিটের আমি তো আপনাকে উদাহরণ দিলাম। সত্যি আইনগতভাবে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? তাহলে ল এন্ড অর্ডার ফেলিওর সারা ভারতবর্ষে ল এন্ড অর্ডার ফেলিওর না হয় একটু সরে অন্য রাজ্যে এটা হতে পারে না। এটা আসলে ল এন্ড অর্ডারের সঙ্গে যুক্ত কেন? এটা একটা সামাজিক ব্যাধি, এটাকে ল এন্ড অর্ডার। তবে আমি বেশ আপনি একদম ঠিক কথা বলেছেন যে কে এরকম বলেছে দেখিয়ে দিন, আমি দেখাতে পারবো না। কিন্তু আমি আপনাকে যেটা দেখাতে পারবো সেটা হলো 7 জন রেপিস্টকে গলায় মালা দিয়ে বরণ করার ছবি, তাও আবার কোথায়? স্বয়ং গুজরাটে আজাদি কা অমৃত মহোৎসবে। ভারত এমন আজাদি চায়নি, এই ভারতবর্ষের ইতিহাস নয়, এটা ভারতের এথিক্স নয়। আই এম সরি। প্রশ্ন হচ্ছিল টলারেন্সের, রাজনৈতিক টলারেন্সের, কিংবা প্রশ্ন হচ্ছিল মানবিকতার। ফাল্গুনিদি ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, একাধিক ডিবেট করেছি আমরা একসঙ্গে। ফাল্গুনিদি একটা প্রশ্ন তুলেছিলেন যে অন্য কোন রাজ্যে কোন মুখ্যমন্ত্রীকে আপনি দেখেছেন কোনো ধর্ষণের মতো জঘন্য ঘটনার পর তাকে ছোট ঘটনা, ক্ষুদ্র ঘটনা বলছিলেন? সেখানেই প্রতিপক্ষর কাছ থেকে একটি ন্যারেটিভ আসে যে সত্যি তো এর আগে কখনো ভারতবর্ষে 7 জন রেপিস্টকে মালা দিয়ে বরণ করার দৃশ্যও তো আমরা দেখিনি। তাই যদি আপনি এই ন্যারেটিভ দেন ফাল্গুনিদি, তাহলে তো দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যার অর্ডারে সেই রিলিজ হয়েছিল, তাদের বিরুদ্ধে আপনি নিজেই প্রশ্ন তুলে দিচ্ছেন। না, 7 জন রেপিস্টকে তো শাস্তি দেওয়া হয়েছিল। মালা পরিয়েছে, ভুল করেছে, শাস্তি তো দিয়েছিল। এখানে শাস্তি কেন হয় না সেটা আগে বলুন তো। কেন এত রেপ হয়েছে তার শাস্তি হয়নি? একটা নয়, একের পর এক ধর্ষণ। আপনি তো কিছু একটা দুটো উদাহরণ দিচ্ছেন, দিন উদাহরণ। আমি দিচ্ছি প্রত্যেকদিন কত রেপ হচ্ছে উদাহরণ, বসুন খাতা কলম নিয়ে। আচ্ছা, রেপিস্টদের শাস্তি কি মুখ্যমন্ত্রী দেয় না আইনের মাধ্যমে, বিচার ব্যবস্থার মাধ্যমে দেয়? সেটা কি মুখ্যমন্ত্রী ঠিক করে? তার মানে বিচার ব্যবস্থায় তথ্য প্রমাণের জন্য, কারণ বিচার ব্যবস্থায় উপযুক্ত তথ্য না থাকলে, যেটা আপনি দেখলেন করার ক্ষেত্রে, সেই তথ্য প্রমাণ যদি পুলিশ লোপাট করে তাহলে তার বিরুদ্ধেও মামলা করা যায়। সিবিআই কি মামলা করেছে? একটা মামলা সিবিআই করেছে। তাহলে আপনারা সিবিআই কেও ভরসা করেন না, সিবিআই তো ব্যর্থ হয়েছে। কারণ যে শাস্তি পেল তাকে অপরাধী বলেছিল কলকাতা পুলিশ সবার প্রথম, 24 ঘন্টার মধ্যে অপরাধী বলেছিল। আজকে এত মাস এত বছর পর সেই শাস্তি পেল, অন্য কাউকে কেন খুঁজে বের করতে পারলো না? কোথায় তথ্য এলো? কেন মমতা ব্যানার্জি কি সুপ্রিম কোর্টে ছিল? মমতা ব্যানার্জি কি সিবিআই তে ছিল? তাহলে মমতা ব্যানার্জির কথা আসছে কেন? যে তদন্ত হয়েছে সেই তদন্তের কথা বলুন। দাগিয়ে দিয়ে তাকে মেরে ফেলতে চেয়েছিল, দাগিয়ে দিয়ে মেরে ফেলতে সে তো করেছিল, তদন্ত করেছে কেন? বেশ তারা দেখবে। বিশ্বজিৎ বাবু, ফাল্গুনিদি, আচ্ছা একটু ফিরবো আমরা, আলোচনায় ফিরি। আজকে যে ঘটনা আমরা দেখলাম, এবং তাপসকেও আমি বলবো একবার স্ক্রিনে আনতে। তাপস প্রামাণিক আরজি করের আন্দোলনের অন্যতম মুখ, কিঞ্জল-নন্দদের পাশাপাশি সেই তাপসও রয়েছে। তাপস, অভয়া মঞ্চ একদিকে, ভারতীয় জনতা পার্টি একদিকে, এটাকে আমি কিভাবে দেখবো? মানে বাম একদিকে, ডান একদিকে, এভাবে দেখবো, নাকি পলিটিক্স একদিকে এবং অ্যাপ পলিটিক্যাল অর্গানাইজেশন এইভাবে একদিকে? আমি জানি না। কিন্তু যে ঘটনাটা ঘটলো, নির্যাতিতার বাবা কোথায় যাবেন তা নিয়ে টানা হচ্ছে না। মানে আপনাদের মঞ্চ, আপনাদের ডাক্তারদের মঞ্চ
তারও আর কোনো বিশ্বাসযোগ্যতা গ্রহণযোগ্যতা রইল না। আর ফ্র্যাঙ্কলি ভারতীয় জনতা পার্টি যে রাজনীতি করতে নেমেছে এখন এই ন্যারেটিভ তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে, তাহলে কোথায় দাঁড়ালেন আপনারা? একদিকে ফাল্গুনি দি, একদিকে তাপস প্রামাণিক, বলুন। দেখুন, আমি কোনো অর্গানাইজেশনের পার্ট নই, অতএব তাদের দায়িত্ব আমি নিতে পারবো না। কিন্তু আমি যে কথাটা বলবো যে আমাদের এই পশ্চিমবঙ্গে অভয়ার ঘটনা ঘটার পরে যেটা ঘটেছে, দেখবেন এর আগেও আমি একাধিক শোতে বলেছি, যখন সেখানে অগ্নিমিত্রা পাল এবং অভিজিৎ গাঙ্গুলি স্যার এবং কংগ্রেসেরও নেতৃত্ব যখন গেছিল, তখন কিন্তু তাদের গো ব্যাক করা হয়েছিল। এবং এই গো ব্যাকের কিন্তু আমি স্ট্রিক্টলি বিরোধিতা করাতে আমাদের ডাক্তারি সংগঠন আমার এগেস্টেও বলেছিল। তো এই যে আজকে যে ঘটনা হলো, এর প্রতিবাদ করার রাইট কিন্তু সবার আছে, প্রতিটা রাজনৈতিক দল, অরাজনৈতিক মত সবার। কিন্তু নির্যাতিতার ফ্যামিলিকে নিয়ে টানাটানি করা একদম ঠিক না, এটা অত্যন্ত অমানবিক। এবং অভয়ার ফ্যামিলিকে নিয়েও সেম ঘটনা হয়েছে। আর একটা জিনিস আমি ইলবার্দা বলতে চাইবো, যেটা আপনি অনিল জানা স্যারকে বলতেছিলেন না, যে আমাদের 14 তারিখে যে ভ্যান্ডালিজম হয়েছিল, সেই ভ্যান্ডালিজমে কলকাতা পুলিশের একজন অফিসারকে নিয়ে আপনি বললেন যে অন গ্রাউন্ডে ছিলেন, সে মার খেয়েছিল। আমিও ওই দিন ছিলাম এমার্জেন্সিতে ডিউটিতে। আজকে কলকাতা পুলিশকে কেন ক্রিটিসাইজ করা হচ্ছে, আমি আরজি করে কালকেও নাইট ডিউটি করে এসেছি, এবং নাইট ডিউটি করে আজকে এখানে বসে আমি আপনাকে দায়িত্বের সাথে বলছি গত 1 বছর ধরে কি কি হয়। এই যে সেই দিনকে ভ্যান্ডালিজমটা হয়েছিল আমার চোখের সামনে হয়েছিল, আমি মার খেতে খেতে বেঁচেছিলাম, কিছু পেশেন্ট পার্টিকে সেদিন আমিও সেভ করেছিলাম হস্টেলের ভেতরে নিয়ে গিয়ে। কিন্তু সেই ছবিগুলো কিন্তু ভিডিও ফুটেজ এখনো মার্কেটে আছে। আর আপনি বলছেন না সেখানে কিন্তু মানিকতলা অফিসার, আমি অবভিয়াসলি তাকে আমি কুর্নিশ জানাই, কিন্তু আমাদের যে নিজের এমার্জেন্সি মেডিকেল অফিসার, তার ঘরে একজন ডিসি র্যাঙ্কের অফিসার। সেখানে তো আমাদেরও প্রশ্ন, এই যে আপনি মেডিকেল অফিসারদের কথা বলছেন তাপস, আমাদেরও তো একটি প্রশ্ন, একজন মহিলাকে আরজি কর হাসপাতালে নাইট ডিউটি করার পর 3 তলার ঘরে তার সঙ্গে এরকম অভব্য আচরণ হলো, তাকে খুন করা হলো, এবং গোটা হাসপাতালের কেউ কিছু শুনতে পেল না, কেউ জানতে পারলো না, গোটা হস্টেল জানতে পারলো না। এই প্রশ্ন প্রথম দিন থেকে আমাদেরও আছে। আপনারাও তো মুখে কুলু পেটে বসে আছেন, মুখে তালা দিয়ে তো আপনারাও বসে আছেন, সেভিং ইওর ওন স্কিনস, আর ইউ নট? এটা তো সেই জেসিকা লাল মার্ডার কেসের মতো হয়ে গেল। জেসিকা লাল 350 জনের সামনে গুলিবিদ্ধ হলেন, কিন্তু 350 জন সাক্ষী কোর্টে গিয়ে আর বলতে পারলেন না যে তারা কি দেখেছিল। তেমন সেদিন রাত্রে আরজি করে কি হয়েছিল, একটি সরকারি হাসপাতালের অত অ্যাটেন্ডেন্ট, অত নার্স, অত মানুষ, তারা সবাই ছিল, কিন্তু কেউ জানে না কি হয়েছিল। তাপস, সাইলেন্স মে বি গোল্ডেন, বাট এট টাইম সাইলেন্স ইজ ক্রিমিনাল, এটাও মনে রাখতে হবে। আমি ফাল্গুনি দিদির কাছে যাব। ফাল্গুনি দি, আমি frankly right now I am not interested in what the doctors want to say. I am not interested in what the doctors want to say. But what I am interested in, ফাল্গুনি দি, আজকে আপনারা যেটা করলেন, কিংবা যে ঝামেলাটা, যে সমস্যাটা হলো ফাল্গুনি দি, সেই সমস্যাটা কি আদৌ কাম্য ছিল? আপনারা চেয়েছিলেন? দেখুন, একদম আমি বলছি যে অনভিপ্রেত ঘটনা কোনোটাই কাম্য নয়। যেরকম খগেন মুর্মুকে যখন ত্রাণ দিতে গেছে, আপনারা দেখেছেন কোথাও এমএলএ এমপি মার খেয়েছে ত্রাণ দিতে গিয়ে? দেখেছেন আপনারা? পুলিশ পেছনে দাঁড়িয়ে রয়েছে, এরা মেরেছে, ঝরঝর করে রক্ত পড়ে এসেছে, দেখেছেন? এটা অভিপ্রেত না অনভিপ্রেত? না, সেটা নিয়ে আপনারা পথে নামলে নিশ্চয়ই আছে। আমরা পথে নেমেছিলাম, ওখানে মনে হয় কয়েক হাজার পুলিশ ছিল, সেখানে আমাদের সংখ্যা নগণ্য ছিল পুলিশের তুলনায়। আপনি জাস্টিফাই, কিন্তু ফাল্গুনি দি, আপনাদের দলের একজন সাংসদ এবং একজন বিধায়ক মার খেলেও আপনারা প্রতিবাদের পথে নামলেন, জাস্টিফাইড। একটি বেসরকারি কলেজে একটি ছাত্রীর সঙ্গে জঘন্য অপরাধ ঘটলো, 24 ঘন্টার মধ্যে 3 জন গ্রেফতার হলো, একজন আটক হলো, তদন্ত এখনো অনগোয়িং। আপনারা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে আপনার কথায় আপনারা পথে নামছেন, আপনারা বলছেন পুলিশ কি করছেন, জাস্টিফাইটা কোথায়? একদম মুখ্যমন্ত্রী বলছেন রাত্রে মহিলারা বেরোবেন না, কেন? এটা কি আমরা কোথায় বাস করছি? আমরা আরবে বাস করছি? মুখ্যমন্ত্রীর বক্তব্যটা, আচ্ছা, আই ওয়াজ ওয়েটিং ফর দিস। আমি এই উত্তরটাই চাইছিলাম যে আপনি বলবেন যে আমরা কি আফগানিস্তানে বাস করছি। এই প্রশ্নটা তো গতকালকে আমার মাথায় এসেছিল। গতকালকে যখন আফগানিস্তানের বিদেশমন্ত্রী মুতাওয়ারি ভারতবর্ষের সমস্ত মহিলা সাংবাদিককে বলল যাও বেরো, এবং ভারত সরকার চুপচাপ দিল্লির মাটিতে বসে বসে দেখলো, তালিবানি রাজ হতে দিল। তাহলে কি পশ্চিমবঙ্গে তালিবানি রাজ চলছে? পশ্চিমবঙ্গে না, ভারতবর্ষে দিল্লিতে আফগানিস্তান থেকে এসে তালিবানরা বলে দিচ্ছে মহিলা সাংবাদিকেরা যেতে পারবে না। এটা কোন দেশ? এটা ভারতবর্ষ, এটা দিল্লি। আমরা বলতে পারি এখানে যে মহিলা সাংবাদিক যাবে না, ঢুকতে দেব না, এবং তারপরে ভারতবর্ষের বিদেশ মন্ত্রীরা মেনে নেয়।
কি করে সেটা আপনি যে আগে বলুন যে দিল্লিতে কি করে বলতে পারে যে মহিলা সাংবাদিকদের মহিলা পুরুষ কি তারা সংবাদ সংগ্রহ করতে চায়? বেশ 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 আপনারা দুজনে একটু শান্ত হন। কে বলেছে? আচ্ছা বেশ, বিশ্বজিৎ দা, ফাল্গুনী দি, আমার প্রশ্ন হচ্ছে রাত্রিবেলা মেয়েরা বেরোতে পারবে না কেন? বোধহয় একটু অপভ্রংশ হচ্ছে। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা হচ্ছে কলেজে হস্টেলে যারা রয়েছে তাদেরকে রাত্রে বেরোনো নিয়ে কিছু বিধিনিষেধ দরকার, এবং আই এম শিওর এই রাজ্যের সমস্ত মেস, সমস্ত হস্টেলে এই এরকম নিয়মাবলী থাকে। এবং আমি যদি তার বাইরে বেরিয়ে যাই, আমিও যখন রাত্রে দেরি করে ফিরি, একজন পুরুষ হয়েও আমার মা অভিভাবকের জায়গা থেকে 3 বার ফোন করে, 10 বার এই প্রশ্ন করে কেন রাত্রে ফেলছো। সেটা মুখ্যমন্ত্রী অভিভাবকের জায়গা থেকে বলছেন কিনা আমি জানি না, কিন্তু আমি এই রাজনীতিটাকে এখানে ইতি টানবো। কিন্তু আমি এই প্রশ্নটার সত্যি জবাবটা পেলাম না। কালকে আমরা যেটা দেখলাম, না ফাল্গুনী রিয়েলি ইন্টারেস্টিং, তিনি সুরক্ষা দিতে ব্যর্থ, তিনি ক্লিয়ার করছেন রাত্রিবেলা মেয়েরা বেরিও না। আপনি বললেন এই ফতোয়াটা আপনি বাদ দেবেন, কেন ধরবেন না? আপনি যদি ধরিও ফাল্গুনী দি, যদি ধরিও এটা কি, এটা তালিবানি ফতোয়ার মতো শোনাচ্ছে তো? একদমই তাই। আমার প্রশ্ন হলো গতকাল না আপনি বলছেন এটা তালিবানি, ম্যাডাম ফাল্গুনী দি, এটা তালিবানি ফতোয়া। গতকাল আমার দেশের মাটিতে তালিবান কি করছিল? গত 48 ঘন্টা ধরে আমার দেশের মাটিতে হোয়াট ইজ তালিবান ডুইং ইন ইন্ডিয়া? Why is Taliban sitting in my soil? এবং তার সঙ্গে বসবাস করছি কেন? মহিলা সাংবাদিকদের ঢুকতে দেয়নি। ইয়েতে দিল্লিতে বসে এই ঘটনা ঘটেছে। এটা আফগানিস্তানে হয়নি, এটা দিল্লিতে। আপনি জানেন না দিল্লিতে জানেন না দিল্লিতে আফগানিস্তানের যে বিদেশ মন্ত্রক তারা বলেছে মহিলা সাংবাদিক ঢুকতে পারবে না। এটা ভারতবর্ষে বলছে, নয়াদিল্লিতে বলছে, প্রেস কনফারেন্স। আপনি জানেন না, আপনি খবর। আচ্ছা বেশ 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 ওকে, বাংলা তার মেয়েকে চাই, এই পশ্চিমবঙ্গেই বলেছে বাংলা তার মেয়েকে চাই। সবথেকে অসুরক্ষিত মহিলা। ওকে, আমার সত্যি আজকে সময় শেষ, কিন্তু কোথাও প্লিজ বিশ্বজিৎ দা থ্যাংক ইউ লেডিজ এন্ড জেন্টলম্যান, কেন্দ্রীয় সংস্থা জানিয়েছে সময় শেষ। তবে কোথাও এথিক্সের প্রশ্নে গিয়ে আমরা যেন কোথাও আটকে গিয়েছি। আজকে ফাল্গুনী দি এক কথা বলছেন, আজকে বিশ্বজিৎ দা এক কথা বলছেন, আই এম শিওর প্রাক্তন পুলিশ কর্তারাও এক কথা বলছেন, কিন্তু কোথাও গিয়ে এথিক্সের জায়গাতে প্লিজ অনিল দা হোল্ড ইট। গাড়ি পুড়িয়ে দিয়েছে, পুলিশকে মেরেছে, সার্জেন্টের বুক দিয়ে রক্ত বেরোচ্ছে, সার্জেন্ট বলতে পারছে না কারা, ছবিতে দেখা গেছে কারা মেরেছে, মহিলা হোমগার্ড রয়েছে, এএসআই বলছে আমি জান হাতে করে রয়েছি। একেবারে আজকে সত্যি আর সময় নেই আমাদের কাছে, কিন্তু একটা প্রশ্ন না করলেই নয়, তাহলে এথিক্সের জায়গা থেকে। ওকে, থ্যাংক ইউ অনিল দা, থ্যাংক ইউ, দ্যাটস এনাফ, থ্যাংক ইউ। কোথাও আমরা কি আমাদের এথিক্সের জায়গা থেকে সরিয়ে আসছি? মানে যে তালিবানকে গত 10 বছর ধরে একটি রাজনৈতিক দল প্রতিটা ন্যারেটিভে ব্যবহার করলো, সেই তালিবানের মন্ত্রী এখন দিল্লিতে বসে তালিবানি ফতোয়া আমাদের সাংবাদিকদের দিচ্ছেন। আবার এই বাংলায় প্রতিবাদ, যে বাংলার একেবারে মূল মন্ত্র, সেই প্রতিবাদ নিয়েই কি রাজনীতি করা হচ্ছে? এই প্রশ্নটা করেই শেষ করলাম। ভালো থাকবেন, ভালো রাখবেন, জয় হিন্দ।